হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করব। তো এটা মূলত হচ্ছে তাপ ও তাপমাত্রা রিলেটেড একটা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়। যে চ্যাপ্টারে আমরা তাপমাত্রা পরিমাপের নীতি ব্যবহার করে তাপীয় সমতা তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করতে পারবো। এছাড়া হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপীয় সৃষ্টি ও বহুতায়ী শক্তি ব্যাখ্যা ইত্যাদি ব্যাখ্যা করতে পারবো। তার সাথে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, আবার হচ্ছে কার্নো চক্র, এরপর হচ্ছে ইঞ্জিনের দক্ষতা, এন্ট্রপি, এছাড়া হচ্ছে রেফ্রিজারেটরের গঠন, দক্ষতা, কাঠামো, এসব সম্পর্কে আলোচনা করবো আর কি। তো শুরুতে আমরা তাপমাত্রা পরিমাপ রিলেটেড একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো তো তাপমাত্রা জিনিসটা কি সেটা আমাদের বিষয়। সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে এমন একটা জিনিস যখন দুইটা বস্তু, ধরা যাক হচ্ছে এটা একটা বক্স যেটা আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, আর একটা বক্স যেটা আমার 0 ডিগ্রি সেলসিয়াস বা ধরা যাক 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তো এই দুইটা বক্স যখন আমি কানেক্ট করব পরস্পর, তো এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বক্সটা এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বক্সকে কিছু তাপ প্রদান করবে, আর 10 ডিগ্রি সেলসিয়াস তো সেটা গ্রহণ করতেছে নাকি। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে তাপমাত্রা হচ্ছে এমন একটা ধর্ম কোনো বস্তুর যেটা নির্ধারণ করে যে সেই বস্তুটি তাপ কোন একটা বস্তু থেকে নেবে না দেবে সেটা। তো এইখানে তাপমাত্রার যে ধর্ম সেটার কাজ হচ্ছে যে এটা তাপ দেবে অন্য একটি বস্তু, এর পাশে যে বস্তু আছে সেই বস্তুকে, কারণ ওই পাশের বস্তু তাপমাত্রা কম। আর এই পাশের যে বস্তুটা আছে সেটা তাপমাত্রা যেহেতু কম, সেজন্য এটা কি করবে, এই যেটা বেশি সেখান থেকে তাপমাত্রা নেবে পাশেরটা থেকে। তো এইভাবে আর কি তাপমাত্রা নির্ধারণ করে কোন বস্তু তাপ নেবে আর কোন বস্তু তাপ গ্রহণ করবে সেটা। তো এরা ততক্ষণ পর্যন্ত তাপ আদান প্রদান করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা ইকুয়াল হচ্ছে। ধরা যাক ইকুয়াল হতে হতে এক সময় দুইটাই 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম। তো এখন আসি হচ্ছে যে তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রা পরিবর্তনে যে কোন বস্তুর যে বিশেষ বিশেষ ধর্ম পরিবর্তিত হবে এবং যে পরিবর্তন লক্ষ্য করে সহজে সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে আমরা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম বলি। তো আমরা সবাই থার্মোমিটার দেখেছি। তো এটা হচ্ছে একটা থার্মোমিটার। তো এই থার্মোমিটারে একটা স্পেস আছে। তো সেই স্পেসটা হচ্ছে এখানে পারদ রাখা হয়। তো এটা মনে করো হচ্ছে আমার 68 ডিগ্রি ফারেনহাইট। তো আমি যখন একটা তাপমাত্রা বেশি এমন একটা বস্তুর সংস্পর্শে এই থার্মোমিটারটা সংযুক্ত করব, তখন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই 68 ডিগ্রি ফারেনহাইট বেড়ে সেখান থেকে সেটা 96 ডিগ্রি ফারেনহাইটে রূপ নেবে। তো এই যে 68 থেকে 96 ডিগ্রি ফারেনহাইটে রূপ নিল, সেটা সম্ভব হয়েছে কিভাবে? আমার তাপমাত্রা বেশি এমন বস্তুর সাথে সংযোগ করেই তো, তাই না? আর এই যে পারদ হাইট পরিবর্তনের মাধ্যমে যে আমাকে সিগন্যাল দিল যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, আর আমরা বুঝতে পারলাম যে যেই বস্তুর সাথে কানেক্ট করা হয়েছে সেটা তাপমাত্রা 96 ডিগ্রি ফারেনহাইট। তো এটার মাধ্যমে আমরা কি প্রকাশ পাই? প্রকাশ পাই হচ্ছে যে এই থার্মোমিটারের উষ্ণতামিতি ধর্ম হচ্ছে এই পারদের হাইট, হাইটের তারতম্য আর কি। তো পারদ হচ্ছে এখানে, পারদের হলো উষ্ণতামিতিক ধর্ম, আর এখানে পারদ হচ্ছে উষ্ণতামিতি
পদার্থ। তো এরপরে আসি আমরা তাপীয় সমতা। যখন দুইটা বস্তু আমরা পরস্পর কানেক্ট করব, ধরা যাক এই যে এটা একটা বক্স, এটার সাথে আরেকটা বক্স কানেক্ট করলাম, তো দেখা গেল যে এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান ঘটছে না। তো এখন তোমরা প্রশ্ন করতে পারো কেন ঘটছে না তাপের আদান প্রদান। তো সেটার অ্যান্সার হচ্ছে যে দুইটা বস্তুরই তাপমাত্রা সমান পরস্পর, 10 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। তোমরা খেয়াল করে দেখবা যে একটা গ্লাসে দুইটা গ্লাস আমি পরস্পর যদি রাখি আর এদের যদি হাইট এরকম সেম হয়, আর এগুলোকে যদি আমি পাইপ দিয়ে কানেক্ট করি, তো দেখা যাবে যে এদের মধ্যে পানির আদান প্রদান হচ্ছে, কারণ এই এদের পানির পরিমাণটা সেম আর হাইটও সেম বলা যায়, সেই জন্য এদের মধ্যে পানির কোনো আদান প্রদান হচ্ছে না। টেম্পারেচারের ক্ষেত্রেও ব্যাপারটা সেম আর কি। তো এখন আসি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা আমরা যেটা দিয়ে উদাহরণ দিতে পারি, তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের জন্য আমরা দুইটা বস্তু নিব, একটা নাম হচ্ছে পি, একটা নাম হচ্ছে কিউ। তো দুইটা বস্তু যে তাপীয় সাম্যাবস্থায় আছে কিনা সেটা নির্ধারণের জন্য আর কি নেওয়া হয়েছে আর কি দুইটা বস্তু। তো এদেরকে আমি একটা কুপরিবাহী দেয়াল দিয়ে পৃথক করে রাখি, যাতে এদের মধ্যে তাপীয় আদান প্রদান ঘটতে না পারে। এবার আমি আর নামক আরেকটি বস্তু এদের সাথে যুক্ত করব। তো যুক্ত করার পর যেটা ঘটবে, পি হচ্ছে পি আর কিউ উভয়ই এই আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। পিও আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে, কিউ আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আর এই দুইটাই আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকার পরবর্তীতে, তাপীয় সাম্যাবস্থায় আসার পরবর্তীতে আমরা যেটা করব, এই যে দেয়ালটা আছে সেই দেয়ালটা উঠিয়ে ফেলবো। তো দেয়ালটা উঠিয়ে ফেলার পর এখন যেটা দেখতে পাবো যে পি আর কিউ দেয়াল তুলে ফেলার পরে এদের টেম্পারেচারে কোনো চেঞ্জ আসে না। ওই পি আর কিউ এখনো তাপীয় সাম্যাবস্থায় আছে। তো এখান থেকে যেটা বোঝা যায় যে পি আর কিউ আগে থেকে তাপীয় সাম্যাবস্থায় ছিল, যার কারণে দেয়াল তোলার পরেও এরা ওই তাপীয় সাম্যাবস্থায় আছে। তো এটাই হচ্ছে শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্রের ভিত্তি হচ্ছে যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, এই যে পি আর কিউ তৃতীয় বস্তু আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তো যদি থাকে তাহলে পি আর কিউ পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। মানে দুইটা বস্তু একটা তৃতীয় পক্ষের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকা প্রথম শর্তই হচ্ছে যে প্রথম উক্ত দুইটা বস্তুকে তাপীয় সাম্যাবস্থায় থাকতে হবে। এই যে প্রথম উক্ত দুইটা বস্তু হচ্ছে পি আর কিউ, এরা তাপীয় সাম্যাবস্থায় আছে, সেটাই আর কি তাপীয় সাম্যাবস্থার আর কি মানে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আর কি মূল ভিত্তি। তো এই সূত্রের উপর ভিত্তি করে আমরা থার্মোমিটার তৈরি করে থাকি। তো এখন আসি তাপমাত্রার ধারণা, যে তাপমাত্রার ধারণা তো বললামই যে তাপমাত্রা দিবে না নেবে সেটা নির্ধারণ করে। আর এখন আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে মানে থার্মোমিটার সম্পর্কে, যে প্লাটিনাম রোধ থার্মোমিটারে প্লাটিনামের রোধ ব্যবহার করে এই তড়িৎ রোধে উষ্ণতা ধর্মের প্রতি লক্ষ্য রেখে এই তাপমাত্রা পরিমাপ করা হয়। আর হচ্ছে থার্মোকাপলে নামক থার্মোমিটারে দুটি ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তড়িৎ চালক শক্তি ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। এবার আসি হচ্ছে যে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক।
তাপমাত্রার বিভিন্ন স্কেল আছে, একটা হচ্ছে সেলসিয়াস, আরেকটা হচ্ছে ফারেনহাইট, আরেকটা হচ্ছে কেলভিন। তো এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে আমরা অনেকেই জানি যে C/5 F-32/9 আর হচ্ছে এই K-273/5। আর এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আরেকটা সম্পর্ক দেখবো, সেটা হচ্ছে যে এই বরফ বিন্দু মেল্টিং পয়েন্ট আর স্টিম বিন্দু এস। তো এদের সাথে এই বিভিন্ন স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে সমীকরণ, সেটা সম্পর্ক দেখবো আমরা। তো সেটার জন্য সেই সমীকরণটা হবে হচ্ছে C/5 F-32/9 K-273/5 সমান সমান হচ্ছে S-M/B-M। তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে সরি, এখানে হচ্ছে স্টিম পয়েন্টটা হবে বি, বয়লিং পয়েন্ট, এই মেল্টিং পয়েন্ট। আর এসটা হচ্ছে যে কোনো একটা বস্তুর তাপমাত্রা যখন আমরা পরিমাপ করব কোনো নির্দিষ্ট থার্মোমিটার দিয়ে, তখন সেই বস্তুর তাপমাত্রা আর কি, ধরো আমরা 15°C একটা বস্তুর তাপমাত্রা বের করব, তো সেই তাপমাত্রাটাই হচ্ছে এস। আর সেটা বের করব আমরা এই কোন এক মেল্টিং পয়েন্টে টেম্পারেচার কত, বয়লিং পয়েন্টে টেম্পারেচার কত, এটা ইউজ করে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে উষ্ণতামিতি ধর্ম কাজে লাগিয়ে বরফ বিন্দু আর স্টিম বিন্দুর টেম্পারেচার ইউজ করে আমরা কিভাবে কোনো একটা বস্তুর তাপমাত্রা বের করতে পারি। সেটার যে সমীকরণ আছে সেটা হচ্ছে যে থেটা মাইনাস থেটা আইস আর হচ্ছে থেটা স্টিম মাইনাস থেটা আইস। এটা যদি সেলসিয়াস স্কেল হয় তাহলে আমরা 100°C ধরবো। তাদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা 0°C থেকে 100°C পর্যন্ত, এটাকে 100 ভাগে আমরা ভাগ করতে পারি। আর যদি ফারেনহাইট স্কেল হয় তাহলে আমরা 32 আর 212 বিয়োগ করলে তো 180 হয়, 180 লিখতে পারি। আর কেলভিন স্কেল হলেও 100 লিখতে পারি। এগুলো হচ্ছে আমার স্টিম পয়েন্ট আর আইস পয়েন্টে, মেল্টিং পয়েন্টের যে দাগের ব্যবধান আছে সেই ব্যবধানটা আর কি। সমান সমান হচ্ছে x থেটা মাইনাস x আইস x স্টিম মাইনাস x আইস। এটা হচ্ছে আমার উষ্ণতামিতি ধর্ম। মানে এই যে আমি তাপমাত্রা প্রয়োগ করলাম একটা, সেই তাপমাত্রার কারণে আমার কোনো একটা বস্তুর ধর্মের যে পরিবর্তনটা আসছে। ধরি এটা যদি কোনো রোদ থার্মোমিটার হয়, তো রোদ থার্মোমিটারের ক্ষেত্রে আমার 0°C যদি থেটা আইস 0° হয়, তাহলে এক্স আইস হবে হচ্ছে, মানে এই টেম্পারেচারে আমার এই রোদটা হবে 2 ওহম। আর যখন আমি টেম্পারেচার বাড়াবো, ধরা যাক আমরা 50°C কি পরিমাণ রোধ হবে, 50°C হলে আমার রোধ হবে 20 ওহম। আর স্টিম পয়েন্টে 100°C আমার রোধ হবে হচ্ছে 40 ওহম। তো এভাবে টেম্পারেচার প্রয়োগ করে আমার এই রোধের তারতম্য দেখা যাবে। আর সেই রোধের তারতম্য দিয়েই আমরা বের করতে পারবো যে আমার টেম্পারেচারে কেমন চেঞ্জ আসতেছে। আর এটাই হচ্ছে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে আর কি। এরকম আরো অনেক থার্মোমিটার আছে, তো আমরা সবগুলোই দেখবো। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যেটা হয়, এই
থিটা মাইনাস থিটা আইস থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস, তারপর এক্স স্টিম মাইনাস এক্স আইস। এগুলো হচ্ছে একটা উষ্ণতামিতি নিয়ম, আমরা আগেই বলছি। তো আইস হচ্ছে আমরা সবাই জানি আইসি পয়েন্ট 0 থিটা আইস সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 0°C, আর থিটা স্টিম 100°C, থিটা আইস তো 0। তো এটাকে আমরা 100 দাগে ভাগ করলাম, আর এটা থিটা আর এক্স থিটা আর এক্স আইস। এখানে আমরা হচ্ছে এক এক মানে এক এক টেম্পারেচারে কোন একটা পদার্থের উষ্ণতামিতি ধর্ম কেমন হবে সেটা পাবো। তো সেলসিয়াস স্কেলটা গেল। এখন রোদ থার্মোমিটারের ব্যাপারে বলি। রোদ থার্মোমিটারে যে স্ট্রাকচারটা হবে ইকুয়েশনে সেটা হচ্ছে থিটা বাই 100 আর থিটা মাইনাস আর আইস আর স্টিম মাইনাস আর আইস। এটা হচ্ছে আমার র্যান্ডম যে টেম্পারেচার বের করব সেই টেম্পারেচারের রোধের মান। এটা হচ্ছে 0°C তাপমাত্রায় রোধের মান, এটা হচ্ছে 100°C তাপমাত্রায় রোধের মান, আর এটা হচ্ছে বরফ বিন্দু 0°C তাপমাত্রায় রোধের। এখন আসি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। ফারেনহাইট স্কেলে আমার থিটা মাইনাস 32° ফারেনহাইট হবে, কারণ আমার আইস পয়েন্টটা হচ্ছে 32° ফারেনহাইট, আর 180° ফারেনহাইট হবে হচ্ছে আমার ডিফারেন্সটা। আমরা সবাই জানি থিটা স্টিম ফারেনহাইটে হচ্ছে 212° ফারেনহাইট, আর থিটা আইসিং পয়েন্ট হচ্ছে 32° ফারেনহাইট। এটা ইকুয়াল টু হবে হচ্ছে আমার এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন আমরা এটা এইভাবে লিখতে পারি। তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল থার্মোমিটার, সেটা দিয়ে মানুষের শরীরে জ্বর মাপা হয়। এটার আরেক নাম আছে, সেটা হচ্ছে চরম থার্মোমিটার। তো এখন আসি স্থির বিন্দু ব্যবহার করে এই স্কেল নির্ধারণ সংক্রান্ত কয়েকটি রাশি। এখন কোন একটা থার্মোমিটারে উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতি ধর্মের মান হচ্ছে ধরি এক্স, আর যার টেম্পারেচার হচ্ছে টি, আর এই উষ্ণতামিতি ধর্ম টেম্পারেচার প্রয়োগের সাথে সাথে সুষমভাবে পরিবর্তিত হয়, টি সমান সমান এক্স, অর্থাৎ টি সমানুপাতিক এক্স। তো এখানে একটি ধ্রুবক। তো কোন থার্মোমিটারে একটি স্থির বিন্দু তাপমাত্রায় টিপি তে কোন উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতি ধর্মের মান যদি এক্সপি হয়, তাহলে আমার এই এ সমান সমান হচ্ছে টিপি বাই এক্সপি। সেক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি টি সমান টিপি বাই এক্সপি ইন্টু এক্স। এখন আসি তৈল বিন্দু। একটি নির্দিষ্ট চাপটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি প্রেসারে কোন পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে, তাকে ওই পদার্থের তৈল বিন্দু বলে। মানে এমন একটা অবস্থা কোন বস্তুর যেখানে সলিড, তারপরে লিকুইড, এরপরে হচ্ছে গ্যাস, তিন অবস্থায় থাকতে পারে, সেটাই হচ্ছে তৈল বিন্দু। পানির তৈল বিন্দু আমরা জানি যে টি সমান সমান 273.16 কেলভিন। এখন আসি যে তাপমাত্রা তাপগতীয় স্কেল বা পরম স্কেল। পানির তৈল বিন্দুর তাপমাত্রা 273.16 কেলভিন। ওই তাপমাত্রার 1/273.16 অংশ
এই তাপমাত্রার 273.16 1/273.16 অংশ সমান সমান হচ্ছে আমরা 1 কেলভিন হিসেবে জানি। 1 কেলভিন ধরে তাপমাত্রার যে স্কেল গণনা করা হয় তাকে বলা হচ্ছে তাপগতীয় স্কেল। তো আরো অনেক রকম স্কেল আমরা সাধারণত দেখে থাকি। বিভিন্ন পদার্থের আন্তর্জাতিক স্কেলের জন্য নির্ধারিত আছে স্থির বিন্দু, যেমন অক্সিজেন। অক্সিজেনের জন্য ত্রৈধ বিন্দু, স্থির বিন্দুটা হচ্ছে ত্রৈধ বিন্দু। বিভিন্ন পদার্থের আর কি আমার বিভিন্ন পদার্থের ক্ষেত্রে স্থির বিন্দুকে আর কি বিভিন্ন ভাবে ধরা যেতে পারে। যেমন কোনো কোনো পদার্থের ক্ষেত্রে আমরা ত্রৈধ বিন্দুকে স্থির বিন্দু ধরতে পারি, আবার কোনো কোনো পদার্থের ক্ষেত্রে আমরা এই সেটার হিমাঙ্ক মানে বরফ বিন্দুকে আমরা স্থির বিন্দু ধরতে পারি। তো নিয়ন, অক্সিজেন, পারদ এগুলোর ট্রিপল পয়েন্ট হচ্ছে স্থির বিন্দু। আর জিঙ্ক, কপার, তারপরে লেড এগুলোর বরফ বিন্দু, স্থির বিন্দু। তো বিভিন্ন পদার্থের তারতম্য দেখা যায় এই স্থির বিন্দু আর স্থির বিন্দুর টেম্পারেচারের ক্ষেত্রে। যেমন অক্সিজেনের হচ্ছে 54.3584, আর কপারের মেল্টিং পয়েন্ট 1357.77 কেলভিন। তো এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো যাতে তোমাদের ভালো মতো ক্লিয়ার হয় যে এই টপিকটা সম্পর্কে। আর এই যে আমরা উষ্ণতামিতি ধর্ম, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের স্কেলের সমীকরণ, এইসবের অ্যাপ্লিকেশনটা কোথায় করব সেই সম্পর্কে আর কি তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমরা আসি গিয়াসউদ্দিন স্যারের বই একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিয়ে। তো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ পায় তাপমাত্রা? তো আমরা জানি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক F-32/9। তো এই জন্য আমাদের এটা করতে হবে, সিআর এর বেলাকে এক্স ধরতে হবে। তো x/5 x-32/9। তো 5x -40 ডিগ্রি তাপমাত্রা। তো সেলসিয়াস স্কেলের বেলায় হচ্ছে আমার -40 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলের বেলায় -40 ডিগ্রি ফারেনহাইট। মানে -40 ডিগ্রি টেম্পারেচারটা আমার সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে সেম শো করবে, এটাই আর কি বলা হয়েছে। আরেকটা ম্যাথ দেখি। তো এখানে বলা হয়েছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে বরফে 1 ডিগ্রি ও বাষ্পে 98 ডিগ্রি পাত দেয়। উক্ত থার্মোমিটার 40 ডিগ্রি পাত দিলে প্রকৃত তাপমাত্রা কত? তো এটা আমরা করতে পারি হচ্ছে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটাকে একটা সেলসিয়াস স্কেলের সাথে কম্পারিজন করে। তো কম্পারিজন ব্যাপারটা হচ্ছে যে সেলসিয়াস স্কেলের সাথে কোনো একটা পদার্থের উষ্ণতামিতি ধর্মের তারতম্য কাজে লাগিয়ে আমরা যে সমীকরণ দেখিয়েছিলাম সেই সমীকরণটার হেল্প নিয়ে। তো এখানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারটাকে আমরা সেই উষ্ণতামিতি ধর্মওয়ালা বস্তু হিসেবে কল্পনা করতে পারি, আর এই সেলসিয়াস স্কেলের সাপেক্ষে সেটার টেম্পারেচার তারতম্য বিষয়টা ইউজ করে আমরা এই প্রকৃত তাপমাত্রা বের করতে পারি। ত্রুটিপূর্ণ থার্মোমিটারে এরকম পার্ট দেয়। তো এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার যদি 40 ডিগ্রি পার দেয় তাহলে সেলসিয়াস স্কেলে প্রকৃত তাপমাত্রা কত? এটার জন্য C/100 S-m/B-m। তো এখানে সিটাই আমাদের বের করতে হবে যেহেতু আমরা প্রকৃত তাপমাত্রাটা বের করব। তো এখানে আমার উক্ত থার্মোমিটারে 40 ডিগ্রি সেলসিয়াস পার দিয়েছিল। তো 40 - 1 ডিগ্রি
40 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি আর হচ্ছে 98 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 40.206 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার আসে। তো এই থার্মোমিটার, এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা যখন 40 ডিগ্রি সেলসিয়াস পার দিবে তখন থার্মোমিটার স্কেলে ওই একই তাপমাত্রায় 40.206 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার দিবে। যেহেতু ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে সেলসিয়াস স্কেলের ওই থার্মোমিটার মিলতেছে না, তো সেই জন্যই হচ্ছে আমার ওই থার্মোমিটারটাকে ত্রুটিপূর্ণ বলতেছি। তো এখন আরেকটা টাইপের ম্যাথ দেখবো, সেটা হচ্ছে যে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বলে 20 ডিগ্রি পার্থক্য হয়। তো সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে সি আর ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে এ। তো আমরা জানি হচ্ছে C/5 F minus 32/9। তো শর্ত মতে F সমান C প্লাস মাইনাস 20, মানে কম বেশি হবে টেম্পারেচারে 20 ডিগ্রি ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে। তো C/5 F মাইনাস C প্লাস মাইনাস 20 ডিগ্রি মাইনাস 32/9 আর C/5 যখন 20 পজিটিভ হবে তখন C মাইনাস 12/9। তাহলে 9C সমান সমান হচ্ছে 5C মাইনাস 60। আর আমার তখন C সমান সমান টেম্পারেচার আসবে -15 ডিগ্রি সেলসিয়াস। অথবা যখন পজিটিভ ধরবো তখন C/5 C মাইনাস 52/9, তাইলে 9C 5C মাইনাস 260, তাইলে আমার যেটা আসবে -65 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াস স্কেলের ভ্যালু আসবে এগুলো। আর এখন সেলসিয়াস স্কেলের এই ভ্যালু গুলো ফারেনহাইট স্কেলের ওইখানে বসাবো। তো F সমান সমান C প্লাস মাইনাস 20। যখন আমি C -15 বসাবো তখন আমার F এর ভ্যালু আসবে -5 ডিগ্রি ফারেনহাইট। আর যখন -20 বসাবো তখন আমার ভ্যালু আসবে, এখানে আমার C এর মান -5 ডিগ্রি হওয়ার কারণ হচ্ছে আমার এই -15 ডিগ্রি সেলসিয়াসের যে ভ্যালুটা সেটা আসছিল এই C প্লাস 20 ধরা যায়। তো C প্লাস 20 -15 প্লাস 20 ইকুয়াল টু -5 ডিগ্রি ফারেনহাইট। আর যখন আমি C এর মান -20 ধরছিলাম তখন আমার রেজাল্ট আসছিল এইরকম -65 ডিগ্রি সেলসিয়াস। তো এখন -65 ডিগ্রি সেলসিয়াস -20 ডিগ্রি সেলসিয়াস, তো হিসাব করলে -65 ডিগ্রি ফারেনহাইট আসে অ্যান্সার, -85 ডিগ্রি ফারেনহাইট আসে। তো প্লাসের জন্য যে ভ্যালু আসছিল ওই সি প্লাস সি এ ওই ভ্যালুটা বসাই দিয়ে প্লাস করে দিতে হবে এই 1 নম্বর সমীকরণে। আর নেগেটিভের জন্য যে ভ্যালু আসছে এই সি মাইনাস 20 এ ওই সি তে ওই ভ্যালু বসাই দিয়ে আর কি যে রেজাল্ট আসবে সেটা। তো এখানে সেলসিয়াসের জন্য দুইটা রেজাল্ট আসবে, একটা হচ্ছে -15 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে -65 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটের জন্য আসবে -5 ডিগ্রি ফারেনহাইট আর -85 ডিগ্রি ফারেনহাইট। তো ক্লিয়ার আশা করি।